গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প পথের কাঁটা পর্ব ২। জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিস আছে। সেখানে সন্ধ্যাটা কাটিয়ে ৯টা সাড়ে ৯টার সময় বাড়ি ফিরে আসি। হেঁটেই যাতায়াত করি। আমার যে বয়স তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকে। কাল রাত্রিতে আমি বাড়ি ফিরছি। আমহার্ট স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথার ঘড়িতে তখন ঠিক ৯:১০। রাস্তায় তখনও গাড়ি মোটরের খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম। দুটো ট্রাম পাস করে গেল। একটু ফাঁক দেখে আমি চৌমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন হঠাৎ বুকে একটা ভীষণ ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে বুকের চামড়ার উপর কাটা ফোটার মতো একটা ব্যথা অনুভব করলাম। মনে হলো আমার বুক পকেটের ঘড়ির উপর কে যেন একটা ঘুষি মারল। উল্টে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমে সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে বসলাম। মাথাটা যেন গুলিয়ে গিয়েছিল, কেমন যেন বুকে ধাক্কা লাগলো। কিছুই ধারণা করতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না, কিসে যেন আটকে যাচ্ছে। সাবধানে পকেটের কাপড় সরিয়ে তখন ঘড়ি বার করলাম। দেখি তার কাঁচখানা গুঁড়ো হয়ে গেছে, আর একটা গ্রামোফোনের পিন ঘড়িটাকে ছুঁড়ে মুখ বার করে আছে। আশুবাবু বলিতে বলিতে আবার ক্ষমাত্ত হইয়া উঠিয়াছিলেন। কপালের ঘাম মুছিয়া কম্পিত হস্তে পকেট থেকে একটা ঘড়ির বাক্স বাহির করিয়া ব্যোমকেশের হাতে দিয়ে বলিলেন, এই দেখুন সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্স খুলিয়া একটা গানমেটালের পকেট ঘড়ি বাহির করিল। ঘড়ির কাঁচ নাই, ঠিক ৯:২০ বন্ধ হইয়া গিয়াছে এবং তাহার মর্মস্থল ভেদ করিয়া একটি গ্রামোফোন পিনের অগ্রভাগ হিংস্রভাবে পশ্চাৎ দিকে মুখ বাহির করিয়া আছে। ব্যোমকেশ কিছুক্ষণ ঘড়িটা মনোসংযোগে নিরীক্ষণ করিয়া আবার বাক্সে রাখিয়া দিল। বাক্সটা টেবিলের উপর রাখিয়া আশুবাবুকে বলিল। তারপর আশুবাবু বলিলেন, তারপর কি করে যে বাড়ি ফিরে এলাম তা আমি জানি। দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত্রে চোখের পাতা বুঝতে পারি। ভাগ্য পকেটে ঘড়িটা ছিল, তাই প্রাণে বেঁচে গেল। নইলে আমিও এতক্ষণে হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম। আশুবাবু শিহরিয়া উঠিলেন। এক রাত্রিতে আমার 10 বছর পরমায়ু ক্ষয় হয়ে গিয়েছে মশাই। প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সমস্ত রাত শুধু এই ভেবেছি। শেষ রাত্রে আপনার নাম মনে পড়ল। শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা, তাই ভোর না হতেই ছুটে চলে এসেছি। বন্ধকারিতে চড়ে এসেছি মশাই, হেঁটে আসতে সাহস হয়নি। কি জানি যদি। ব্যোমকেশ উঠিয়া গিয়া আশুবাবুর কন্ধে হাত রাখিয়া বলিল, আপনি নিশ্চিন্ত হন। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু ২ হাতে ব্যোমকেশের হাত ধরিয়া বলিলেন, ব্যোমকেশ বাবু, আমাকে বিপদ থেকে রক্ষা করুন, প্রাণে বাঁচান। আমি আপনাকে ১,০০০ টাকা পুরস্কার দিব। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরিয়া বসিয়া মৃদু হাস্যে বলিল, এ তো খুব ভালো কথা। সব শুদ্ধ তাহলে ৩,০০০ হলো। গভর্নমেন্টও তো ২,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছে না? কিন্তু সে পরের কথা। এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিই। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো
ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কিরকম শব্দ? মনে করুন মোটরের টায়ার ফাটার মতো শব্দ? আশুবাবু নিঃসংশয়ে বলিলেন, "না।" ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, "আর কোন রকম শব্দ?" "আমি তো কিছুই মনে করতে পারছি না। ভেবে দেখুন।" কিয়ৎকাল চিন্তা করিয়া আশুবাবু বলিলেন, "রাস্তায় গাড়ি ঘোড়া চললে যে শব্দ হয় সেই শব্দই শুনছিলাম। আর মনে হচ্ছে যেন যে সময় ধাক্কাটা লাগে সেই সময় সাইকেলের ঘণ্টির কিরিং কিরিং শব্দ শুনেছিলাম। কোন রকম অস্বাভাবিক শব্দ শোনেননি?" না।" কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ অন্য প্রশ্ন করিলেন, "আপনার এমন কোন শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে?" "না, অন্তত আমি জানি নে।" "আপনি বিবাহ করেননি, সুতরাং ছেলেপুলে নেই। ভাইপোই বোধহয় আপনার ওয়ারিশ?" একটু ইতস্তত করিয়া আশুবাবু বলিলেন, না।" উইল করেছেন?" "হ্যাঁ।" "কার নামে সম্পত্তি উইল করেছেন?" আশুবাবুর গৌরবর্ণ মুখ ধীরে ধীরে রক্তাভ হইয়া উঠিতেছিল। তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সংকোচ জড়িত স্বরে বলিলেন, "আমাকে আর সব কথা জিজ্ঞাসা করুন, শুধু ওই প্রশ্নটি আমায় করবেন না। ওটি আমার সম্পূর্ণ নিজস্ব কথা, প্রাইভেট।" বলিতে বলিতে অপ্রতিভভাবে থামাইয়া গেলেন। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আশুবাবুর মুখের দিকে চাহিয়া শেষে বলিল, "আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিশ তিনি যেই হোক না কেন, আপনার উইলের কথা জানেন কি?" "না, আমি আর আমার উকিল ছাড়া আর কেহ জানে না।" "আপনার ওয়ারিশের সঙ্গে আপনার দেখা হয়?" চক্ষু অন্যদিকে ফিরাইয়া আশুবাবু বলিলেন, হয়।" "আপনার ভাইপো কতদিন হলো জেলে গেছে?" আশুবাবু মনে মনে হিসাব করিয়া বলিলেন, "তা প্রায় ৩ হপ্তা হবে।" ব্যোমকেশ কিয়ৎকাল ভ্রূকুঞ্চিত করিয়া বসিয়া রহিল। অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, "আজ আপনি তাহলে আসুন। আপনার ঠিকানার ঘড়িটা রেখে যান, যদি কিছু জানার দরকার হয় আপনাকে খবর দিব।" আশুবাবু শঙ্কিতভাবে বলিলেন, "কিন্তু আমার সম্বন্ধে কোনো ব্যবস্থা তো করিলেন না ইতিমধ্যে, যদি আবার..." ব্যোমকেশ বলিল, "আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারতপক্ষে বাড়ি থেকে বাহির হইতেছে।" আশুবাবু পাণ্ডুর মুখে বলিলেন, "বাড়িতে আমি একলা থাকি যদি..." ব্যোমকেশ বলিল, "না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ। তবে ইচ্ছা হয় একজন দারোয়ান রাখতে পারে।" আশুবাবু জিজ্ঞেস করিল, "বাড়ি থেকে একেবারেই বেরুতে পারব না?" ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, "একান্তই যদি রাস্তায় বেরোনোর দরকার হয়ে পড়ে ফুটপাত দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কোনো দায়িত্ব থাকবে না।" আশুবাবু প্রস্থান করিলে ব্যোমকেশ ললাট ভ্রূকুটি কুটিল করিয়া বসিয়া রহিল। চিন্তা করিবার নতুন সূত্র সে অনেক পাইয়াছে, তাহাতে সন্দেহ নাই। তাই আমি তাহার চিন্তায় বাধা দিলাম না। প্রায় ৮ ঘণ্টা নীরব থাকিবার পর সে মুখ তুলিয়া বলিল, "তুমি ভাবছ আমি আশুবাবুকে পথে নামতে মানা করলুম কেন, এবং বাড়িতে তিনি নিরাপদ, এ কথাই বা জানলাম কি করে?" চকিত হইয়া বলিলাম, "হ্যাঁ।" ব্যোমকেশ বলিল, "গ্রামোফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ, সব হত্যায় রাস্তায় হয়েছে, ফুটপাতেও নয়, রাস্তার মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছ?" "না, কি কারণ?" "এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলে মনে হয়।
দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। আমি কৌতূহলী হইয়া জিজ্ঞেস করিলাম, এমন কি অস্ত্র হতে পারে? ব্যোমকেশ বলিল, তা যখন জানিতে পারিব গ্রামোফোন পিন রহস্য, তখন আর রহস্য থাকবে না। আমার মাথায় একটা আইডিয়া আসিয়াছিল। বলিলাম, আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়া গ্রামোফোন পিন ছোড়া যায়? সপ্রশংস নেত্রে চাহিয়া ব্যোমকেশ বলিল, বুদ্ধি খেলিয়েছ বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায় সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানেই খুন করবে, নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দেই, পিস্তল ছুড়লে যে আওয়াজ হয় রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধ আছে। কথায় আছে, শব্দের শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? আমি বলিলাম, মনে করো যদি আর গান হয়। ব্যোমকেশ হাসিয়া উঠিল। ইয়ারগান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নতুনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না হে, অত সহজ নয়। এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে, অস্ত্র যাই যাই হোক ছোড়বার সময় তার একটা শব্দ হবে। সে শব্দ ঢাকা পড়ে কি করে? আমি বলিলাম, তুমি তো এখনই বলেছিলে শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হইয়া বসিয়া বিস্ফোরিত নেত্রে আমার মুখের দিকে চাহিয়া রহিল। অস্ফুট স্বরে কহিল, ঠিক তো, ঠিক তো। আমি বিস্মিত হইয়া বলিলাম, কি হল? ব্যোমকেশ নিজের দেহটাকে একটা ঝাঁকানি দিয়া যেন চিন্তার মোহ ভাঙ্গিয়া ফেলিল। কিছু না। এই গ্রামোফোন পিন রহস্য নিয়ে যতই ভাবা যায় ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সব হত্যা এক সুতোয় গাঁথা। সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। কিরকম? ব্যোমকেশ করাগ্রে গণনা করিতে করিতে বলিল, প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছিলেন। আশুবাবু, যিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেছেন, তিনিও প্রৌঢ়। তারপর দ্বিতীয় কথা, তারা সকলেই অর্থবান লোক ছিলেন। হতে পারে কেউ বেশি ধনী, কেউ কম ধনী, কিন্তু গরিব কেউ নন। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, এটি সবচেয়ে পরিধানযোগ্য, তারা সবাই অপুত্রক। আমি বলিলাম, তুমি তাহলে অনুমান করো যে? ব্যোমকেশ বলিল, আমি এখনো কিছুই করিনি। এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ইংরেজিতে যাকে বলে প্রেমিস। আমি বললাম, কিন্তু এই কতে প্রেমিস থেকে অপরাধীদের ধরা আমাকে আমাকে শেষ করিতে না দিয়া ব্যোমকেশ বলি, অপরাধীদের নয় অজিত, অপরাধীরা। গৌরবে ছাড়া এখানে বহুবচন একেবারে অনাবশ্যক। খবরের কাগজওয়ালারা মার্ডার্স গ্যাং বলে যতই চিৎকার করুক, গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোক আছেন, তিনি এই নরমেধ যজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমান। এক কথায় পরব্রক্ষের মতো ইনি এক মেয়ে বা দ্বিতীয়। আমি সন্দেহ প্রকাশ করিয়া বলিলাম, এ কথা তুমি কি করে বলতে পারো? কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ বলিল, অনেক প্রমাণ আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট। এমন অবাধ্য লক্ষ্য বেদ করার শক্তি পাঁচজন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকেছে, একটা উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথায় ধরো, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপ কি পাঁচজনের হয়? এ যেন চক্রছিদ্র পথে।
মৎস্যচক্ষু বিদ করার মতো। দ্রৌপদীর স্বয়ম্বর মনে আছে তো? ভেবে দেখো। সে কাজ একা অর্জুনই পেরেছিল। মহাভারতের যুগেও এমন অমোঘ নিশানা আরও একজন বই দুইজনের ছিল না। বলিয়া হাসিতে হাসিতে উঠিয়া পড়িল। আমাদের এই বসিবার ঘরের পাশে আর একটা ঘর ছিল, সেটা বঙ্গেশের নিজস্ব। এই ঘরে সে সকল সময় আমাকেও ঢুকিতে দিত না। বস্তুত এ ঘরখানা ছিল একেধারে তাহার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর ঘড়িটা তুলিয়া সেই ঘরটায় প্রবেশ করিতে করিতে ব্যোমকেশ বলিল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্তে এটার তত্ত্ব আরোহণ করা যাবে। আপাতত স্নানের বেলা হয়ে গেছে। বৈকালে প্রায় 3:30টার সময় ব্যোমকেশ বাহির হইয়া গিয়াছিল। কি কাজে গিয়াছিল জানি না, যখন ফিরিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। আমি তাহার জন্য প্রতীক্ষা করিতেছিলাম। চায়ের সরঞ্জামও তৈয়ার ছিল। সে আসিতেই ভৃত্য টেবিলের ওপর চা জলখাবার দিয়া গেল। আমরা নিঃশব্দে জলযোগ সমাধা করিলাম। এমন অভ্যাস হইয়া গিয়াছিল, ওই কার্যটা একত্র না করিলে মঙ্কুত হইত না। একটা চুরুট ধরাইয়া চেয়ারে ফ্যাশন দিয়া বসিয়া ব্যোমকেশ প্রথম কথা কহিল। বলিল, আশুবাবু লোকটিকে তোমার কেমন মনে হয়? ঈষৎ বিস্মিতভাবে বলিলাম, কেন বলো দেখি? আমার তো বেশ ভালো লোক বলেই মনে হয়। নিরীহ ভালো মানুষ গোছের। ব্যোমকেশ বলিল, আর নৈতিক চরিত্র? আমি বলিলাম, মাতাল ভাইপোর ওপর যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তারপর বয়স্ক লোক, বিয়ে করেননি। যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলতা করে থাকেন সেটা তো অন্য কথা, কিন্তু এখন তো আর ওইসব করবার বয়স নেই। ব্যোমকেশ মুচকি হাসি দিয়া বলিলে, বয়স না থাকতে পারে, কিন্তু একটা স্ত্রীলোক আছে। জোড়াসাঁকোর যে গানের মজলিসে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন, সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধহয় ঠিক বলা হবে না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকে। এবং গানের মজলিস বললেও বোধহয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিস বলা যায় না। বলো কি হে, বুড়োর প্রাণে তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু এই নাগরিকটার ভরণ পোষণ করে আসছেন। সুতরাং তার একনিষ্ঠতার সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই। আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই। দরজায় কড়া পাহারা। উৎসুক হইয়া বলিলাম, তাই নাকি? সঙ্গীত পিপাসু সেজে ঢোকবার মতলব করেছিলে বুঝি? নাগিরাটির দর্শন পেলে কি রকম দেখতে শুনতে? ব্যোমকেশ বলিল, একবার চকিতের ন্যায় দেখা পেয়েছিল, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতো কুমার ব্রহ্মচারীর চিত্ত চাঞ্চল্য ঘটাতে চায় না। এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড়জোর 19-20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না। আমি হাসিয়া বলিলাম, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে কেন? ব্যোমকেশ বলিল, অপরিমিত কৌতূহল আমার একটা দুর্বলতা। তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিশ সম্বন্ধে মনে একটা খটকা জন্মেছিল। ইনি তাহলে আশুবাবুর উত্তরাধিকারিণী? সেরকমই অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকের দেখা পেলুম, কৃপাট বাবু, বয়স 35-36। দ্রুতবেগে এসে দারোয়ানের হাতে একখানা চিঠি গুজে দিয়ে দ্রুতবেগে চলে গেল। কিন্তু ও কথা যাক, বিষয়টা মুখরোচক বটে, কিন্তু লাভজনক নয়। ব্যোমকেশ উঠিয়া ঘরময় পায়চারি করিতে লাগিল। বুঝিলাম অবান্তর আলোচনায় আকৃষ্ট হইয়া পাছে তাহার মন প্রকৃত অনুসন্ধানের পথ হইতে বিক্ষিপ্ত হইয়া পড়ে, পাছে আশুবাবুর জীবনের গোপন ইতিহাস, তাহার উপস্থিত বিপদ
ও বিপন্ন মুক্তির সমস্যায় অপেক্ষায় বড় হইয়া ওঠে এবং এ ভয়ে ব্যোমকেশ আলোচনাটা আর বাড়িতে দিল না। এভাবে সে মানুষের মনে নিজের অজ্ঞাতসারে গৌণ বস্তুকে মুখ্য বস্তু অপেক্ষা প্রধান করিয়া তুলিয়া শেষে লক্ষ্যভ্রষ্ট হইয়া পড়ে। তা আমারও অজ্ঞাত ছিল না, তাই জিজ্ঞেস করিলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ব্যোমকেশ আমার সমূহে দাঁড়াইয়া মৃদু হাস্যে বলিল, ঘড়ি থেকে 3টা তত্ত্ব লাভ করেছি। এক গ্রামোফোন পিনটি সাধারণ এডিসন মার্কাপি, 2 তার ওজন 2 রুতি, 3 আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামত হবে না। আমি বলিলাম, তার মানে দরকারি কোনো তথ্য পাওনি তাতে? ব্যোমকেশ চেয়ার টানিয়া বসিয়া বলিল, তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোড়বার সময় হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুড়লে অমন অব্যর্থ লক্ষ্য হতে পারে না। অথচ হত্যাকারীর টিপ কিরকম অভ্রান্ত তা তো দেখেছ। প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে। আমি বিস্মিত অবিশ্বাসের সুরে বলিলাম, 7-8 গজ দূর থেকে মেরেছে, তবু কেউ ধরতে পারল না? ব্যোমকেশ বলিল, সেটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান প্রহেলিকা। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিত করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারল না। কি করে সে এমন ভাবে আত্মগোপন করল? আমি অনেকক্ষণ চিন্তা করিয়া কহিলাম, আচ্ছা, এমনও তো হতে পারে হত্যাকারী পকেটের ভেতর এমন যন্ত্র নিয়ে ঘুরে বেড়ায় যা থেকে গ্রামোফোন পিন ছড়া যায়, তারপর তার শিকারের সামনে এসে পকেট থেকে যন্ত্রটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারুর সন্দেহ হয় না। ব্যোমকেশ বলিল, তা যদি হতো তাহলে ফুটপাতের উপরই তো কাজ সারতে পারত, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোনো যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছড়া যায়, অথচ তার নিক্ষিপ্ত গুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপণ্ডে গিয়ে পৌঁছাতে পারে। তাতে কতখানি শক্তির দরকার ভেবে দেখেছ? আমি নিরুত্তর হইয়া রহিলাম। ব্যোমকেশ হাঁটুর উপর কোনোই রাখিয়া ও করতলের চিবুক ন্যস্ত করিয়া বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রইলেন। শেষে বলিল, বুঝতে পারছি, এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই আছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার ধরবার চেষ্টা করছি, পাশ কাটিয়ে যাচ্ছে। রাত্রিকালে এ বিষয়ে আর কোনো কথা হইল না। নিদ্রার পূর্ব পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক ও বিমনা হইয়া রহিল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থাকিয়াও তাহার যুক্তির ফাঁদে ধরা দিতেছে না, তাহারই পশ্চাতে তাহার মন যে ব্যাধের মতো ছুটিয়াছে, তাহা বুঝিয়া আমিও তাহার একাগ্র অনুধাবনে বাধা দিলাম না। পরদিন সকালে চিন্তাক্রান্ত মুখেই সে শয্যা ছাড়িয়া উঠিল এবং তাড়াতাড়ি মুখ হাত ধুইয়া এক পেয়ালা চা কলাৎকরণ করিয়া বাহির হইয়া গেল। ঘণ্টা 3 পরে যখন ফিরিল তখন জিজ্ঞাসা করিলাম, কোথায় গিয়াছিলে? ব্যোমকেশ জুতার ফিতা খুলিতে খুলিতে অন্যমনস্ক মনে বলিল, উকিলের বাড়ির। তাহাকে অনন্যা দেখিয়া আমি আর প্রশ্ন করিলাম না। অপরাহ্নের দিকে তাহাকে কিছু প্রফুল্ল দেখিলাম। সমস্ত দুপুর সে নিজের ঘরের দ্বার বন্ধ করিয়া কাজ করিতেছিল। একবার টেলিফোনে কাহার সহিত কথা কহিল, শুনিতে পাইলাম। প্রায় 4:30 সময় সে দরজা খুলিয়া গলা বাড়াইয়া বলিল, ওহে, কাল কি ঠিক হয়েছিল ভুলে গেলে? পথের কাটার প্রত্যক্ষ প্রমাণ দেবার সময় যে উপস্থিত। সত্যই পথের কাটার কথা একেবারে ভুলিয়া গিয়েছিলাম। ব্যোমকেশ হাসিয়া বলিল, এসো এসো, তোমার একটু সাজসজ্জা করে নি, এমনি গেলে তো চলবে না। আমি তাহার ঘরে প্রবেশ করিয়া বলিলাম, চলবে না কেন? ব্যোমকেশ একটা কাঠের কভারযুক্ত আলমিরা
আলমারি খুলিয়া তাহার ভেতর হইতে একটি টিনের বাক্স বাহির করিল। বাক্স হইতে ক্রেম্প, কাঁচি, স্পিরিটগাম ইত্যাদি বাছিয়া লইয়া বুরুষ দিয়া আমার মুখে স্পিরিটগাম লাগাইতে লাগাইতে বলিল, অজিত, বন্দ যে ব্যোমকেশ বক্সীর বন্ধু, এ খবর অনেক মহাত্মই জানেন কিনা তাই একটু সতর্কতা। মিনিট 15 পরে আমার অঙ্গসজ্জা শেষ করিয়া যখন ব্যোমকেশ ছাড়িয়া দিল, তখন আয়নার সম্মুখে গিয়া দেখি, কি সর্বনাশ! এ তো অজিত বন্দ নয়, এ যে সম্পূর্ণ আলাদা লোক। ফ্রেঞ্চ কাট দাড়ি ও সুচালো গোঁফ যে অজিত বন্দ্যোপাধ্যায়ের কুম্মিনকালেও ছিল না। বয়সও প্রায় 10 বছর বাড়িয়া গিয়াছে। রং বেশ একটু ময়লা। আমি ভীত হইয়া বলিলাম, এ বেশে রাস্তায় বেরোতে হবে, যদি পুলিশ ধরে। ব্যোমকেশ সহস্যে বলিল, পুলিশের বাবার সাধ্য নেই তোমাকে চিনতে পারে। বিশ্বাস না হয় নিচের তলার কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে কথা কয়ে দেখো, জিজ্ঞেস করো অজিতবাবু কোথায় গেছেন। আমি আরো ভয় পাইয়া বলিলাম, না না, দরকার নেই, আমি এমনি যাচ্ছি। বাইর হইবার সময় ব্যোমকেশ বলিল, কি করতে হবে তোমার তো জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে এসো, কিছু নিতে পারে। সে সম্ভাবনাও আছে নাকি? অসম্ভব নয়, আমি বাড়িতেই রইলুম, যত শিগগিরই পারো ফিরে এসো। পথে বাহির হইয়া প্রথমটা ভারিয়া অস্বস্তি বোধ হইতে লাগিল। ক্রমে যখন দেখিলাম আমার ছদ্মবেশ কাহারও দৃষ্টি আকর্ষণ করিতেছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হইলাম, একটু সাহসও হইল। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খাইতাম। খোট্টা পানওয়ালা আমাকে দেখিলেই সালাম করিত। সেখানে গিয়া সদর্পে পান চাহিলাম। লোকটা নির্বিকার চিত্তে পান দিয়া পয়সা কুড়াইয়া লইল। আমার পানে ভালো করিয়া দৃষ্টিপাতও করিল না। 5টা বাজিয়া গিয়াছিল, সুতরাং আর বিলম্ব করা যুক্তিযুক্ত নয় বুঝিয়া ট্রামে চড়িলাম। এসপ্ল্যানেডে নামিয়া বেড়াইতে বেড়াইতে সংকেতস্থানে উপস্থিত হইলাম। মনের অবস্থা যদিও অভিসারিকার মতো নহে, তবু বেশ একটু কৌতুক ও উত্তেজনা অনুভব করিতে লাগিলাম। কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হল না। যে পথে জনস্রোতের মতোই ছুটিয়া চলিয়াছে, সেখানে স্থানুর মতো দাঁড়াইয়া থাকা সহজ ব্যাপার না। 2-4টা কনুইয়ের গুদা নির্বিকারভাবে হজম করিলাম। অকারণে সঙ্গের মতো ল্যাম্পপোস্ট ধরিয়া দাঁড়াইয়া থাকায় অন্য বিপদও আছে। চৌমাথার উপর একটা সার্জেন্ট দাঁড়াইয়া ছিল। সে সপ্রশ্নভাবে আমার দিকে 2-3 বার দৃষ্টি নিক্ষেপ করিল। এখনই হয়তো আসিয়া জিজ্ঞেস করিবে কেন দাঁড়াইয়া আছি। কি করি? ফুটপাতের ধারেই হোয়াইটওয়ে লেডলের দোকানের একটা প্রকাণ্ড কাঁচঢাকা জানালায় নানাবিধ বিলাতি পণ্য সাজান ছিল। সেইদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাইয়া রহিলাম। মনে ভাবিলাম, পাড়াগে ভূত মনে করে ক্ষতি নাই। গাট কাটা ভাবিয়া হাত করা না পড়ায়। ঘড়িতে দেখিলাম 5টা 50। কোনো ক্রমে আর 10টা মিনিট কাটাইতে পারলে বাঁচা যায়। অধীরভাবে অপেক্ষা করিতে লাগিলাম। মনটা নিজের পাঞ্জাবির পকেটের মধ্যে পড়িয়া রহিল। 2-1বার পকেটে হাত দিয়েও দেখিলাম, কিন্তু সেখানে নতুন কিছু হাতে ঠেকিল না। অবশেষে 6টা বাজিতে একটা আরামের নিঃশ্বাস ফেলিয়া ল্যাম্পপোস্ট পরিত্যাগ করিলাম। পকেট দুটো ভালো করিয়া পরীক্ষা করিলাম, চিঠিপত্র কিছুই নাই। নিরাশার সঙ্গে সঙ্গে একটা সমৎসর আনন্দও হইতে লাগিল। যাক, ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নহে, তার একটা দৃষ্টান্ত পাওয়া গিয়াছে। একবার তাহাকে বেশ একটু খোঁচা দিতে হইবে। এরূপ নানা কথা ভাবিতে ভাবিতে এসপ্ল্যানেডের ড্রাম ডিপোতে আসিয়া পৌঁছালাম। ছবি লিবেন বাবু? কানের অত্যন্ত নিকটে শব্দ শুনিয়া চমকিয়া ফিরিয়া দেখি, লুঙ্গি পরা নিজ শ্রেণীর একজন মুসলমান একখানা খাম আমার হাতে গুজিয়া দিতেছে। বিস্মিতভাবে খুলিতেই একখানা কুৎসিত ছবি বাহির হইয়া পড়িল। আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজের গল্প পথের কাঁটা পর্ব 2। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।